আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় গতদিন গত সোমবারে আমার ক্লাস ছিল। আমি শারীরিক অসুস্থতার কারণে ক্লাসটা সোমবারে নিতে পারিনি। আজকে গতকাল ছিল, আজকে সেই ক্লাসটাই নিব। সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের সাথে আমার পরিচিত হওয়ার কোনো দরকার নেই। আমি মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাস পড়াই, আমি সালমা আক্তার, সহযোগী অধ্যাপক। তোমরা আসলে 1 বছর পর্যন্ত অনলাইন ক্লাস করতেছ, আমার ধারণা তোমরা সবাই আমাকে চেনো। তা আমি আমার ছাত্রদেরকে অনুরোধ করব, এবছর আসলে করোনা মহামারীর কারণে আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারিনি। তারপরও বাংলাদেশে যে অনলাইন ক্লাস চালু করা, ডিজিটাল বাংলাদেশের অন্যতম পদক্ষেপ অনলাইন ক্লাস চালু করা, বা ঢাকা কলেজ যে সর্বপ্রথম উদ্যোগ নিল অনলাইন ক্লাস, এই কারণে কিন্তু আমরা ছাত্র শিক্ষকের একটা যোগাযোগ আছে। আমরা আসলে ক্লাস শেষে প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছি, সামগ্রিক সাজেশন নিয়ে আলোচনা করছি, কোন বইটা ফলো করবে সেটাও কিন্তু আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে বলে দিচ্ছি। তো তোমরা তো 7 কলেজ পরীক্ষায় যে কোনো মুহূর্তে পরীক্ষা হবে। আমি মনে করি 3 বছরের প্রশ্ন, 14, 15, 16, 17, 18, 5 বছরের প্রশ্নগুলো দেখবে। 5 বছরের প্রশ্ন দেখলেই তুমি বুঝতে পারবে কোন ধরনের প্রশ্ন আসবে। কিন্তু কোশ্চেন করার একটা যে সিস্টেম আছে, যেমন 19 সালে 5 মার্কের কোশ্চেনে যে চ্যাপ্টার থেকে কোশ্চেন 5 মার্ক আসছে, সেগুলো আসবে 10-12 মার্কে। আর যে চ্যাপ্টার থেকে ছোট প্রশ্ন আসছে সেই চ্যাপ্টারগুলো হবে বড় প্রশ্ন। এটা মনে রাখবা যে আমাদের যে প্রশ্নগুলো ছোট মার্কে আসছে সেটা বড় মার্কে চলে যাবে। 5 মার্কের যে প্রশ্ন সেখান থেকে বড় প্রশ্ন হবে, আর 12 মার্কের যে প্রশ্ন সেখান থেকে ছোট প্রশ্ন হবে সেই চ্যাপ্টার। এইটুকু চেঞ্জ হয় প্রশ্ন করার সময়। তারপর আমি ছাত্রদেরকে বলবো 19 সালের প্রশ্নে 5 মার্কের প্রশ্নগুলো বড় চ্যাপ্টার হিসেবে পড়ে নিবে আর বাদ দিবে না। কারণ তোমাদের যদি 2টা প্রশ্ন পরীক্ষা দিতে হয়, কোন চ্যাপ্টার থেকে দিবে সেটা আমরা জানি না। সবগুলো চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে নিবে। শুধু 2টা প্রশ্ন কমন পড়লে আসলে বলা যায় না। 4টা প্রশ্ন থেকে যে কোনো 2টা প্রশ্ন কমন পড়া কঠিন, কারণ পুরো বই থেকে প্রশ্ন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বই ভিত্তিক কোশ্চেন করে, কোনো গাইড বই ভিত্তিক কোশ্চেন করে না। আমি আমার ছাত্রদেরকে বলবো অবশ্যই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, ভালো করার চেষ্টা করবে। যেমন তেমন লেখাপড়া করে কোনো লাভ নেই। ভালো পড়াশোনা করলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। তাহলে আজকে আমরা কোন বিষয়টা পড়ব আমি প্রতি ক্লাসেই বলে দিই। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস মোটামুটি আমরা মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার স্যারের বইটা পড়লেই ভালো করবো। এরপর আমরা আরেকটা বই আছে শরীফুল্লাহ ভূঁইয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, শরীফুল্লাহ ভূঁইয়া, সামিনা সুলতানা। আমি মনে করি তোমরা যেহেতু শিক্ষকদের ক্লাস পাওনি, তাহলে এই 2টা বই একটু ফলো করো। আর যদি কেউ ভালো রেজাল্ট করতে চাও, সিলেবাসের নিচে অনেকগুলো বইয়ের নাম আছে, সবগুলো বই দেখবে। অনার্সের পড়ার নিয়ম হচ্ছে অনেকগুলো বই পর্যবেক্ষণ করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তারপর আমরা একটা সামগ্রিক উত্তর দাঁড় করাতে হবে। আমি আমার ছাত্রদেরকে বলবো অবশ্যই লেখাপড়া করবে। আবল তাবল লিখলেই যে নাম্বার পাওয়া যায় ঠিক না। তাহলে আমি বলি যে আজকে আমাদের আলোচ্য বিষয় কী ছিল? আমেরিকার স্বাধীনতা আন্দোলনে অন্যতম প্রধান ব্যক্তি ছিল অ্যান্ড্রু জ্যাকসন। তাহলে আমেরিকার স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান আমরা যাকে জানি অ্যান্ড্রু জ্যাকসন। তিনি আমেরিকার একজন শীর্ষ জনপ্রিয় প্রেসিডেন্ট। তার দীর্ঘ 8 বছরের শাসনামল, 1829 সালের 4 মার্চ এবং 1837 সালের 4 মার্চ, তার দীর্ঘ 8 বছরের শাসনকাল আমেরিকার রাজনীতিতে এতটা প্রভাব বিস্তার করেছিল যে তার শাসনকাল জ্যাকসনীয় যুগ নামে পরিচিত। তাহলে আমরা আজকে কিন্তু জ্যাকসনের শাসন ব্যবস্থা পড়াবো। গত ক্লাসে অ্যান্ড্রু জ্যাকসন সম্পর্কে পড়েছি। তারপরও আমরা শুরুতে একটু বললাম যে অ্যান্ড্রু জ্যাকসন ছিলেন আমেরিকার স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তি। তিনি আমেরিকার অন্যতম একজন শীর্ষ জনপ্রিয় প্রেসিডেন্ট। দীর্ঘ 2 মেয়াদে তিনি প্রেসিডেন্ট ছিলেন। তা আমেরিকার রাজনীতিতে এতটা প্রভাব বিস্তার করেছিল যে তার শাসনকাল জ্যাকসনীয় যুগ নামে পরিচিত। আমেরিকার রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আমেরিকার রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে 2টি ধারা, উদারনৈতিক বা গণতান্ত্রিক বা কৃষিভিত্তিক ধারা, দ্বিতীয়ত রক্ষণশীল
বা অভিজাততান্ত্রিক বা শিল্পভিত্তিক ধারা। তারপর আমরা বলবো আমেরিকার বিপ্লবের প্রথম দিকে গণতান্ত্রিক আন্দোলনের প্রবক্তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আমরা অনেককে দেখি। স্যাম অ্যাডামস, প্যাট্রিক হেনরি। স্বাধীনতা পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হওয়ার পর এই মতের প্রবক্তা ছিলেন টমাস জেফারসন। অ্যান্ড্রু জ্যাকসনের চিন্তাধারার মধ্যে গণতান্ত্রিক মতবাদ প্রকাশ পায়। অর্থাৎ স্বাধীনতার সময়, আমেরিকার স্বাধীনতা আন্দোলনের সময় আমরা অনেককেই দেখি তার সবচেয়ে বেশি চিন্তাধারার যে প্রভাবটা দেখা যায় কার মধ্যে? অ্যান্ড্রু জ্যাকসনের মধ্যে। গণতান্ত্রিক যে চিন্তাধারার যে প্রভাব সেটা কার মধ্যে পাই আমরা? অ্যান্ড্রু জ্যাকসনের মধ্যে। তাহলে আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে অ্যান্ড্রু জ্যাকসনের শাসন ব্যবস্থা কি। তাহলে আজকে কিন্তু আমাদের অ্যান্ড্রু জ্যাকসন মোটামুটি শেষ হয়ে যাবে। আগামী ক্লাস নিব মেক্সিকো আমেরিকা যুদ্ধ। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যান্ড্রু জ্যাকসনের শাসন ব্যবস্থা। প্রশাসনিক ক্ষেত্রে জ্যাকসন ফেডারেল সরকারের হাতে বেশি ক্ষমতা হস্তান্তর করতে আগ্রহী ছিলেন না। অঙ্গরাজ্যগুলিকে নির্দিষ্ট ক্ষমতা দিতে তিনি বিশ্বাসী ছিলেন। প্রশাসনিক ক্ষেত্রে জ্যাকসন ফেডারেল সরকারের হাতে বেশি ক্ষমতা হস্তান্তর করতে বা দিতে আগ্রহী ছিলেন না। অঙ্গরাজ্যগুলিকে নির্দিষ্ট ক্ষমতা প্রদানে বিশ্বাসী ছিলেন। তার গৃহীত নীতি অনুসারে সড়কপথ নির্মাণ, নদীবন্দর, খাল খনন ইত্যাদি জনহিতকর কাজ অঙ্গরাজ্যের সরকার তাদের নিজ প্রয়োজনে সম্পাদন করবেন। জ্যাকসন প্রশাসনিক ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করেছিল সেগুলো নিম্নরূপ। আঞ্চলিক সরকারকে শক্তিশালী করেন। প্রেসিডেন্ট জ্যাকসন প্রশাসনিক ক্ষেত্রে আঞ্চলিক সরকারকে ক্ষমতাশালী করেছিলেন। মানে প্রেসিডেন্ট জ্যাকসন প্রশাসনিক ক্ষেত্রে আঞ্চলিক সরকারকে ক্ষমতাশালী করেছিলেন। তিনি ফেডারেল রাজ্যগুলোকে নিজ নিজ দায়িত্ব পালনে ক্ষমতা দিয়েছিলেন। এমনকি রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে দাস প্রথা থাকা বা না থাকা সম্পর্কে মতামত দিয়েছিলেন। আঞ্চলিক সরকারকে দেয়া হয়। স্থানীয় উন্নয়নের দায়িত্ব তিনি অঙ্গরাজ্যগুলোর হাতে ছেড়ে দিয়েছিলেন। তাহলে তিনি কি করেছিলেন? আঞ্চলিক সরকারকে অনেকগুলো ক্ষমতা দিয়েছিলেন বা অর্থাৎ আঞ্চলিক সরকারকে শক্তিশালী করেছিলেন। প্রথম পদক্ষেপ কী ছিল? জ্যাকসন প্রশাসনিক ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছিলেন সেটা কি ছিল? আঞ্চলিক সরকারকে শক্তিশালী করা। প্রেসিডেন্ট জ্যাকসন প্রশাসনিক ক্ষেত্রে আঞ্চলিক সরকারকে ক্ষমতাশালী করেছিলেন। তিনি ফেডারেল রাজ্যগুলোকে নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষমতা দিয়েছেন। এমনকি রাস্তাঘাট নির্মাণ করা থেকে শুরু করে দাস প্রথা থাকা বা না থাকা সম্পর্কে মতামত গ্রহণ করার দায়িত্ব আঞ্চলিক সরকারকে দেওয়া হয়। স্থানীয় উন্নয়নের দায়িত্ব তিনি অঙ্গরাজ্যের হাতে ছেড়ে দিয়েছিলেন। জ্যাকসনের সময়ের একটি উল্লেখযোগ্য ঘটনা নাকচ নীতি গ্রহণ। আমরা তার সময় কি দেখি উল্লেখযোগ্য ঘটনা? নাকচ নীতি গ্রহণ। 1828 সালে দক্ষিণ ক্যারোলাইনা আইন পরিষদে গৃহীত সাউথ ক্যারোলাইনা এক্সপোজিশন শিরোনামের দলিলে তিনি নাকচ নীতি নামে এক নতুন মতবাদ গড়ে তোলেন। তার মতে 13টি রাজ্যই শাসনতন্ত্র তৈরি করেছে, আমেরিকার জনগণ তা করেনি। রাজ্যগুলি 1787 সালে সার্বভৌম হলে 1828 সালে সার্বভৌম। যেহেতু ফেডারেল সরকার রাজ্যগুলির প্রতিনিধি মাত্র, তাই কংগ্রেস প্রণীত যে কোনো আইন কোনো অঙ্গরাজ্যের কাছে অশাসনতান্ত্রিক মনে হলে উক্ত রাজ্য সেই আইনে বাধা দিতে পারবে। ভাইস প্রেসিডেন্ট ক্যালহুন 3/4 রাষ্ট্রের প্রস্তাবনায় শাসনতন্ত্র সংশোধন বিষয়ে ফেডারেল কর্তৃত্বের একক ক্ষমতার বিষয়টি স্বীকার করে। অবশ্য পরবর্তী সময় শুল্ক আদায় নিয়ে দক্ষিণ ক্যারোলাইনা নাকচ নীতি অর্ডিন্যান্স বাতিল ঘোষণা করেছে। এই নিয়ে জ্যাকসনের প্রশাসন ঝামেলায় জড়িয়ে পড়ে। তবে নাগরিক অধিকার বিষয়ে তিনি আঞ্চলিক সরকারকে পূর্ণ অধিকার দিয়েছিলেন। তাহলে আমরা বলবো যে আঞ্চলিক সরকারকে শক্তিশালী করা। দ্বিতীয়ত হচ্ছে ভারতীয়দের জন্য স্থানীয় আবাসন প্রতিষ্ঠা করা। জ্যাকসন শাসনতান্ত্রিক ক্ষেত্রে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, প্রথমত কি দেখেছি? আঞ্চলিক সরকারকে শক্তিশালী করা এবং আঞ্চলিক সরকারের হাতে বিভিন্ন ক্ষমতা দেওয়া হয়। দ্বিতীয়ত যেটা দেখি আমরা, ভারতীয়দের জন্য স্থানীয় আবাসন প্রতিষ্ঠা। জ্যাকসনের শাসনামলের অন্যতম ঘটনা 1830 সালে ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট নামক আইন পাস। আমেরিকার ইন্ডিয়ানদের সাথে জ্যাকসন প্রায় 70টির মতো সন্ধি চুক্তি করে ইন্ডিয়ান মিসিসিপি নদীর পশ্চিমে একটি বাসস্থানের ব্যবস্থা করেন। জ্যাকসনের অর্থনৈতিক অবস্থা বলতে আমরা যেটা বুঝি, জ্যাকসনের যে অর্থনীতি, তাহলে আমরা দেখি আঞ্চলিক সরকারকে শক্তিশালী করা বা ভারতীয়দের জন্য স্থানীয় আবাসন প্রতিষ্ঠা করা। তাহলে জ্যাকসনের অর্থনৈতিক অবস্থাটা দেখি আমরা। শাসনতান্ত্রিক ক্ষেত্রে আমরা কি দেখলাম? আঞ্চলিক সরকারের হাতে অনেক রকম ক্ষমতা দেওয়া হয়, ভারতীয়দের জন্য স্থানীয় আবাসন প্রতিষ্ঠার ব্যবস্থা করলেন এবং ব্যাংকিং নীতি পরিবর্তন। তাহলে আমরা দেখি যে অর্থনৈতিক ক্ষেত্রে জ্যাকসন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেগুলো আমরা কি সেটা দেখি। ব্যাংকিং নীতি পরিবর্তন। যে কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নে
ব্যাংকের ভূমিকাটা বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা কি দেখি, ব্যাংকের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রেসিডেন্ট ব্যাংক ব্যবস্থার বিপক্ষে। তার মতে প্রচলিত ব্যাংক ব্যবস্থায় কিছু লোক লাভবান হয় এবং অধিকাংশ জনগণ সুবিধা থেকে বঞ্চিত। জ্যাকসনের ধারণা কি ছিল, যে প্রচলিত ব্যাংক ব্যবস্থায় কিছু লোক সুবিধা পায় আর কিছু লোক অধিকাংশ জনগণ সুবিধা থেকে বঞ্চিত। 1971 সালে জর্জ ওয়াশিংটনের সময় অর্থ সচিব হ্যামিল্টন কর্তৃক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন রাজ্যে এই সময় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1816 সালে জেফারসনের সময় থেকে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা চালু হয়, কিন্তু জ্যাকসনের সময় এই ব্যাংক ব্যবস্থা ধ্বংসের সম্মুখীন। এক নম্বরে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, অসাংবিধানিক, কারণ এটা শাসনতন্ত্র সম্মত ছিল না। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ব্যাংক জাতির অর্থনৈতিক শক্তির বিরাট অংশ একক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীভূত করেছে। তৃতীয়ত, এই ব্যাংক বিদেশি অংশীদারিত্ব থাকায় এটাকে তিনি নন আমেরিকান বলে মনে করতেন। 4, এটি কংগ্রেসের সদস্যদের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। 5, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের রাজ্যগুলির তুলনায় উত্তরের রাজ্যগুলিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, কেন্দ্রীয় ব্যাংক অগণতান্ত্রিক। আচ্ছা, আমরা দেখি যে অ্যান্ড্রু জ্যাকসনের মতে ব্যাংক ব্যবস্থায় কিছু লোক সুবিধা পাচ্ছে, কিছু লোক সুবিধা পাচ্ছে না। এই কারণে তিনি কি করলেন, 1971 সালে জর্জ ওয়াশিংটনের সময় অর্থ সচিব হ্যামিল্টন কর্তৃক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ব্যাংক প্রতিষ্ঠিত বিভিন্ন রাজ্য এই সময় আমরা দেখি ব্যাংক প্রতিষ্ঠিত 1816 সালে জেফারসনের সময় থেকে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা চালু হয়, কিন্তু জ্যাকসনের সময় এই ব্যাংক ব্যবস্থা ধ্বংসের সম্মুখীন। কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, অসাংবিধানিক, কারণ এটা শাসনতন্ত্র সম্মত ছিল না। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ব্যাংক জাতির অর্থনৈতিক শক্তির বিরাট অংশ একক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীভূত করেছে। তৃতীয়ত, এই ব্যাংক বিদেশি অংশীদারিত্ব থাকায় এটাকে তিনি নন আমেরিকান বলে মনে করতেন। 4, এটি কংগ্রেসের সদস্যদের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ বজায় রাখছে। 5, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের রাজ্যগুলির তুলনায় উত্তরের রাজ্যগুলিকে বেশি প্রাধান্য দেয়। কেন্দ্রীয় ব্যাংক গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, কেন্দ্রীয় ব্যাংক অগণতান্ত্রিক। তাহলে আমরা দেখি অ্যান্ড্রু জ্যাকসন 1832 সালে ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস এর মেয়াদ শেষ হওয়ার পূর্বে ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অ্যান্ড্রু জ্যাকসন 1832 সালে ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস এর মেয়াদ শেষ হওয়ার পূর্বে ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কংগ্রেস ব্যাংকের চার্টার নবায়ন করার উদ্যোগ নিলে তিনি বিরোধিতা করেন এবং ভেটো দেন। 1836 সাল পর্যন্ত ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস তার সনদ অক্ষুণ্ণ রাখেন। ব্যাংক অফ ইউনাইটেড স্টেটসের অন্যতম দায়িত্ব সরকারি অর্থ আমানত রাখা। ব্যাংকের মূল সনদ অনুযায়ী এই ব্যাংকে সরকারি অর্থ সঞ্চয় করা নিরাপদ নয় বলে মনে করলে সেক্রেটারি অফ ট্রেজারি সমস্ত অর্থ তুলে দিতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাই যে ব্যাংকের মূল সনদ অনুযায়ী এই ব্যাংকে সরকারি অর্থ সঞ্চয় করা নিরাপদ নয় বলে মনে করলে সেক্রেটারি অফ ট্রেজারি সমস্ত অর্থ তুলে নিতে পারে। 1833 সালে সেপ্টেম্বর মাসে জ্যাকসনের নির্দেশে সেক্রেটারি অফ দ্য ট্রেজারি ইউনাইটেড ব্যাংক থেকে টাকা অন্যান্য ব্যাংকে স্থানান্তর করা শুরু করেন। 1836 সালের পর ব্যাংকের সনদ বাতিল হয়ে গেলে এই সংস্থাটি পেনসিলভানিয়ার একটি স্টেট ব্যাংকে পরিণত হয়। অর্থাৎ আমরা দেখি যে আমরা কি দেখলাম, যে ব্যাংক নীতি পরিবর্তন করেন কে, আমরা দেখি অ্যান্ড্রু জ্যাকসন ব্যাংক নীতি পরিবর্তন করেন। তার ধারণা ছিল যে ব্যাংকের কারণে কিছু লোক সুবিধা পাচ্ছে, কিছু লোক সুবিধা বঞ্চিত হচ্ছে। তার মানে আমরা তিনি দেখলাম যে ব্যাংকিং নীতিও বেশ পরিবর্তন করেন। অন্যদিকে 1836 সালে কংগ্রেসে বিতরণ পরিকল্পনা আইন পাশ হলে অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণ করে যে বিভিন্ন অঞ্চলে বিকৃত ভূমির উদ্বৃত্ত অর্থ সমানভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে বন্টন করা হবে এবং রাজ্যসমূহ তার যে প্রয়োজন মতো অর্থ খরচ করতে পারবে। এই পরিকল্পনার ফলে ফেডারেল আয়ের উদ্বৃত্ত অর্থ কোনো কোনো রাজ্যে সরকারি কাজে, আবার কেউ শিক্ষা খাতে খরচ করে, আবার সে অর্থ জনগণের মধ্যে বিতরণ করে, কিন্তু এই অর্থ অধিকাংশ ক্ষেত্রে সঠিকভাবে বন্টন হয়নি। তাই জ্যাকসন বাধ্য হয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং 1838 সালে জুলাই মাসে আমরা দেখি যে সার্কুলার কাগজের টাকার পরিবর্তে স্বর্ণ ও রৌপ্য কেনাবেচা করেন। অর্থাৎ আমরা দেখি
যে ব্যাংক ব্যবস্থার যে সমস্ত নীতিগুলো কে পরিবর্তন করেন? অ্যান্ড্রু জ্যাকসন। এর ফলে ব্যাংকের স্বর্ণরৌপ্য দ্রুত নিঃশেষ হয়ে যায় এবং অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। তাহলে আমরা দেখি যে অ্যান্ড্রু জ্যাকসনের ধারণা ছিল ব্যাংকিং ব্যবস্থায় কিছু জনগণ সুবিধা পায়, কিছু লোক সুবিধা থেকে বঞ্চিত হয়। এই কারণে তিনি ব্যাংকিং ব্যবস্থায় অনেকগুলো নীতি পরিবর্তন করেন। ছাত্ররা, তোমরা, আমি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অনেকগুলো বই আছে, একটু ফলো করবে। শিক্ষকের সব কথায় না বুঝতে পারলে বই দেখবে, বই রিডিং পড়লেই বুঝতে পারবে। এরপরে পয়েন্টে চলে যায় শুল্ক ব্যবস্থা সংস্কার। শুল্ক ক্ষেত্রে জ্যাকসন বেশ কিছু সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি কিছু দ্রব্যের শুল্ক বাতিল করেন। পশ্চিমাঞ্চলের সমর্থনে ক্লে নতুন আইন পাশ করেন। শুল্ক ব্যবস্থার সংস্কার হচ্ছে শুল্ক ক্ষেত্রে জ্যাকসন বেশ কিছু সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি কিছু দ্রব্যের শুল্ক বাতিল করেন। পশ্চিমাঞ্চলের সমর্থনে নতুন আইন পাশ করেন। তারপরে আমরা বলবো যে সহজ ভূমিনীতি প্রণয়ন। ভূমিনীতির ক্ষেত্রেও জ্যাকসন উদারতা দেখিয়েছেন। জ্যাকসনের পূর্ব থেকে দক্ষিণের সীমান্তবর্তী অঞ্চলে বসতি স্থাপন শুরু করেন। সহজ ভূমিনীতি প্রণয়ন বলতে আমরা যেটা বুঝি, ভূমিনীতির ক্ষেত্রে জ্যাকসন উদারতা দেখিয়েছেন। জ্যাকসনের পূর্ব থেকে দক্ষিণের সীমান্তবর্তী অঞ্চলে বসতি স্থাপন শুরু করেন। সেই সময় থেকে বসতি স্থাপনকারীরা ভূমির ক্ষেত্রে উদার ভূমিনীতি দাবি করেন। সেই সময় থেকে বসতি স্থাপনকারীরা কি করলেন? ভূমি ক্রয়ের ক্ষেত্রে বা জমি ক্রয়ের ক্ষেত্রে উদার ভূমিনীতি গ্রহণ করেন। সামগ্রিকভাবে বলা যায় জ্যাকসন ছিলেন প্রথম প্রেসিডেন্ট যিনি শাসনতান্ত্রিক কারণে নয় বরং প্রেসিডেন্ট হিসেবে যে কোনো বিল অনুমোদন না করার উপর জোর দেন। যদি আমরা সামগ্রিক আলোচনা করি তাহলে আমরা বলতে পারি জ্যাকসন ছিলেন প্রথম প্রেসিডেন্ট যিনি শাসনতান্ত্রিক কারণে নয় প্রেসিডেন্ট হিসেবে যে কোনো বিল অনুমোদন না করার উপর জোর দেন। অর্থাৎ আমরা বলবো যে শাসনতান্ত্রিক কারণে নয় প্রেসিডেন্ট হিসেবে যে কোনো বিল অনুমোদন না করার উপর জোর দেন এবং পকেট ভেটো প্রয়োগ করেন। তিনি সিনেটকে তার ক্ষমতার বিষয়ে হস্তক্ষেপ করতে দেননি, মানে সিনেটকে কি করলেন যে তার ক্ষমতার বিষয়ে হস্তক্ষেপ করতে দেন। শাসন বিভাগকে তিনি শক্তিশালী করে তোলেন। তার বৈদেশিক নীতি আক্রমণাত্মক, জনগণের বিপুল সমর্থনে একটা জাতীয় দলের নেতৃত্ব থেকে জ্যাকসন প্রেসিডেন্ট পদে রাজনৈতিক সম্মান বাড়িয়ে তোলেন। অর্থাৎ আমরা তার সম্পর্কে কি বলতে পারি যে তার বৈদেশিক নীতিও আক্রমণাত্মক ছিল। জনগণের বিপুল সমর্থনে একটি জাতীয় দলের নেতৃত্ব থেকে অ্যান্ড্রু জ্যাকসন কী করলেন? প্রেসিডেন্ট পদে রাজনৈতিক সম্মান বাড়িয়ে তোলেন। তার জনগণের বিপুল সমর্থনে একটি জাতীয় দলের নেতৃত্ব থেকে জ্যাকসন প্রেসিডেন্ট পদে রাজনৈতিক সম্মান বাড়িয়ে তোলেন। জ্যাকসনের শাসনামলে কিছু সীমাবদ্ধতা থাকলেও প্রশংসাযোগ্য গুণাবলী তার মধ্যে ছিল। তাহলে আমরা কি পড়লাম যে অ্যান্ড্রু জ্যাকসন সম্পর্কে আমরা কি পড়লাম আর কি দাঁড়ালো সেটা আমরা দেখি যে অ্যান্ড্রু জ্যাকসনের শাসন ব্যবস্থা। আমাদের কিন্তু অ্যান্ড্রু জ্যাকসন কিন্তু আজকে ক্লাস শেষ, এটা পড়ানোর কিছু নেই। অ্যান্ড্রু জ্যাকসন আমরা গত 2 ক্লাস নিয়েছি, আমি একটু ধীরে ধীরে আগাচ্ছি যেন আমরা বুঝতে পারি। তাহলে আমরা আজকের পড়ার বিষয় কী ছিল? অ্যান্ড্রু জ্যাকসনের শাসন ব্যবস্থা। মোটামুটি তিনি কি করেছিলেন? শাসন ব্যবস্থা কি প্রশাসনিক ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছিলেন, শাসনতান্ত্রিক উদ্যোগ নিয়েছিলেন, অর্থনৈতিক সংস্কার করেছেন, ব্যাংক নীতি প্রণয়ন করেছিলেন। তাহলে আমরা অনেকগুলো কারণে বলতে পারি অ্যান্ড্রু জ্যাকসনের শাসনকাল। তাহলে আমরা অনেকগুলো কারণে বলতে পারি জ্যাকসন তার শাসনামলে রাষ্ট্রপতির ক্ষমতাকে ব্যাপকভাবে কাজে লাগিয়েছেন। তিনি কংগ্রেসে বেশ কয়েকটি বিলে ভেটো প্রদান করেন। সর্বোপরি তিনি এমন একটা সরকার ব্যবস্থা গঠন করেন যেখানে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হয়। জ্যাকসন তার শাসনামলে কী করেছেন? এমন একটি শাসন ব্যবস্থা প্রণয়ন করতে চেয়েছিলেন যেখানে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অর্থাৎ অ্যান্ড্রু জ্যাকসন সাধারণ পরিবারের সন্তান, তিনি সাধারণ মানুষকে মূল্যায়ন করতেন। তাহলে আমরা আবারও বলি অ্যান্ড্রু জ্যাকসন সম্পর্কে যে অ্যান্ড্রু জ্যাকসন কে ছিলেন? আমেরিকার স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তি অ্যান্ড্রু জ্যাকসন। তিনি আমেরিকার একজন শীর্ষ জনপ্রিয় প্রেসিডেন্ট। দীর্ঘ 2 মেয়াদে ক্ষমতায় ছিলেন, 1829 সাল থেকে 1837 সাল। অর্থাৎ আমরা দেখি তার শাসনকাল আমেরিকার রাজনীতিতে এতটা প্রভাব বিস্তার করেছিল যে তার সময়কালটা জ্যাকসনীয় যুগ নামে পরিচিত। আমেরিকার রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে আমরা কি দেখি যে প্রশাসনিক ক্ষেত্রে জ্যাকসন ফেডারেল সরকারের হাতে বেশি ক্ষমতা হস্তান্তর করতে আগ্রহী ছিলেন না। অঙ্গরাজ্যগুলোকে নির্দিষ্ট ক্ষমতা প্রদানে বিশ্বাসী ছিলেন। তার গৃহীত নীতি অনুসারে সড়কপথ নির্মাণ, নদীবন্দর, খাল খনন ইত্যাদি জনহিতকর কাজ অঙ্গরাজ্যের সরকার তাদের নিজ নিজ প্রয়োজনে সম্পাদন করবেন।
তাহলে আমরা দেখলাম, আমরা কি পড়লাম, যে আঞ্চলিক সরকার জ্যাকসন প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলো কী কী ছিল। আবার একটু রিভাইজ করি, যে আঞ্চলিক সরকারকে শক্তিশালীকরণ, ভারতীয়দের জন্য স্থানীয় বাসস্থান প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক ব্যবস্থাগুলো কী ছিল, ব্যাংক নীতি পরিবর্তন, তারপরে দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক নীতি প্রবর্তন, শুল্ক ব্যবস্থার সংস্কার। আমরা দেখি যে অনেকগুলো সংস্কার তিনি করেছিলেন। তাহলে আঞ্চলিক প্রশাসনিক ক্ষেত্রে কি করেছিলেন তিনি, প্রশাসনিক ক্ষেত্রে কি করে পদক্ষেপ নিয়েছিলেন, আঞ্চলিক সরকারকে শক্তিশালী করা, ভারতীয়দের জন্য স্থানীয় আবাসন প্রতিষ্ঠা করা। আর অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, ব্যাংকিং নীতি পরিবর্তন করেন অনেকগুলো কারণে, দ্বিতীয়ত শুল্ক ব্যবস্থা সংস্কার করেন। তাহলে সামগ্রিকভাবে বলা যায় জ্যাকসন ছিলেন প্রথম প্রেসিডেন্ট যিনি শাসনতান্ত্রিক কারণে নয়, প্রেসিডেন্ট হিসেবে যে কোনো বিল অনুমোদন না করার অধিকারের উপর জোর দেন এবং সর্বাগ্রে পকেট ভেটো প্রয়োগ করেন। তিনি সিনেটকে তার ক্ষমতার বিষয়ে হস্তক্ষেপ করতে দেননি, শাসন বিভাগকে তিনি শক্তিশালী করেন। রাজস্ব সচিবের পদমর্যাদা সম্পর্কে তার বক্তব্য ছিল, তিনি কোনোভাবেই কংগ্রেসের এজেন্ট নন, প্রেসিডেন্টের অধীনস্থ কর্মকর্তা। তার বৈদেশিক নীতি আক্রমণাত্মক। তারপর আমরা বলবো, জনগণের বিপুল সমর্থনে একটি জাতীয় দলের নেতৃত্ব থেকে জ্যাকসন প্রেসিডেন্ট পদে রাজনৈতিক সম্মান বাড়িয়ে তোলেন। জ্যাকসনের শাসনামলে কিছু সীমাবদ্ধতা থাকলেও এর প্রশংসা অন্যতম। আচ্ছা, আগামী ক্লাস আমরা কি পড়াবো? তাহলে আজকের আলোচনা আমরা কি পড়ালাম, অ্যান্ড্রু জ্যাকসনের শাসন ব্যবস্থা। আমার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সিলেবাস প্রায় শেষ। আমরা কত থেকে শুরু করেছি, 1776 থেকে 1860। তাহলে আমাদের আগামী ক্লাস হচ্ছে মেক্সিকো আমেরিকা যুদ্ধ, মেক্সিকো আমেরিকার যুদ্ধ, এবং সময়কালটা কত, 1846 থেকে 48। আমরা আগামী ক্লাসে কি পড়াবো, মেক্সিকো আমেরিকার যুদ্ধ। তাহলে সময়কালটা কত, 1846 থেকে 48। মার্কিন প্রেসিডেন্ট পোকের শাসনামলে গঠিত মেক্সিকো আমেরিকার যুদ্ধ। কোন প্রেসিডেন্টের সময়, মার্কিন প্রেসিডেন্ট পোকের শাসনামলে গঠিত 1846 থেকে 48। তাহলে আমেরিকার রাজনৈতিক সামাজিক ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ, মূলত টেক্সাসকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছিল। আমার ছাত্ররা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আশা করি ভালোভাবে লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। এই অনুরোধ আমার। এই যে বন্ধ, এই যে সময় পাচ্ছি, সময়গুলো নষ্ট করবে না। আমরা ভালো লেখাপড়া করব, ভালো কাজ করব, মানুষের উপকার করব। এর মধ্যে দিয়ে আমরা দেখব ভালো জায়গায় চলে যাব। আল্লাহ যেন তোমাদের মঙ্গল করে। আমিন।